প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এজমল হোসেন পাইলট, ছাত্রদলের সাবেক নেতা, ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি। আরও রয়েছেন ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকেই স্বাগত। এজমল হোসেন পাইলট, বিদেশি একটি মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে চাঁদাবাজির অভিযোগের চাপের মুখে রয়েছে বিএনপি, কেউ কাউকে মানছে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ক্ষমতা যাওয়ার আগেই বিএনপি যেসব বিতর্কে জড়িয়ে পড়ছে তাতে দলটির উপর একটি বড় চাপ তৈরি হয়েছে। আপনি কি বলবেন? আজকের যে বাস্তবতা, আমরা ধারাবাহিকভাবে প্রায় এক বছরের মতো হয়ে গেল হাসিনা মুক্ত বাংলাদেশ। এই বাংলাদেশে যা আমরা দেখতেছি এখন বা যা আমরা শুনতেছি এখন, সমস্ত দায় যেন বিএনপি এখনও কোনো সরকার গঠন করে নাই, দেশে কোনো নির্বাচন হয় নাই, দেশে সংস্কারগুলোও এখনও হয় নাই, জুলাই সনদ হয় নাই। এইগুলোর জন্য কোনো দায় নেই। দায় বিএনপি করতেছে, বিএনপি সেই করতেছে। তো এই বাস্তবতায় এখন যে রিপোর্টগুলো হচ্ছে বা জনমনে যে প্রশ্নগুলা বিভিন্ন পার্টিগুলা তৈরি করার চেষ্টা করতেছে, তো এই আঙ্গিকে যদি আমরা বলি, বিএনপির কি আর কোনো গুণ কারো চোখে ধরা পড়ে না? একটা বিপ্লব সংগঠিত হলো, একটা গণ অভ্যুত্থান সংগঠিত হলো দেশে, সহস্রাধিক মানুষের রক্তের বিনিময়ে আমাদের আজকে গণ অভ্যুত্থান সফল পরিণতি। তারপরে যে এক বছর, এই এক বছর অনেক কিছু হইতে পারত। তারপর একটা স্টেবল পজিশনে দেশটা যে এখনো আছে, এইটার জন্য তো বিএনপি একটা ধন্যবাদ পায়। কিন্তু এগুলো আসলে কেউ ধারণ করে না, শুধু বিএনপি করতেছে, সেই করতেছে, এইটাই আসতেছে। আমরা যেটা মনে করি, কোনো পার্টি ধোয়া তুলসী পাতা না। সকল পার্টিরই আমি যদি শুধু দোষ খুঁজতে শুরু করি, আমি যদি গ্লাস অর্ধেকটা খালি দেখতে পারি। বিএনপি চেষ্টা করতেছে সামনে একটা নির্বাচন সামনে রেখে, এবং দেশের যে পরিবর্তন, দেশের জেনারেশনের যে পরিবর্তন, জেনজির যে মানসিকতা, সমস্ত কিছুকে অ্যাডাপ্ট করার জন্য সমস্ত বাস্তবতাকে সামনে নিয়ে বিএনপি এগিয়ে যাওয়ার যে চেষ্টাটা, এই চেষ্টাটা কিন্তু নিরন্তর আছে। এখন ব্যক্তির দায় পার্টি বহন করে না, কোনো সময়ই করে নেই। এই 5 আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত যে অভিযোগ যে নেতার বিরুদ্ধে, যে কর্মীর বিরুদ্ধে এসেছে, সেটা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত, এইগুলা পার্টি ধর্তব্যে নেয়, অভিযোগ গ্রহণ করে। পার্টির অবস্থান থেকে যেভাবে একটা কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত, সেভাবে কিন্তু পার্টি নিচ্ছে। এবং পার্টি স্পেসিফিকলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেও দিচ্ছে, বিবৃতি আকারে বলে দেওয়া হয়েছে, প্রেস নোট করা হয়েছে যে এই দায় ব্যক্তি গ্রহণ করবে, কোনো দল গ্রহণ করবে না। এখন যে বাস্তবতাটা আমরা খেয়াল করতেছি, এটা আরও কিভাবে হলো, যখন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান এবং বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান একটি আনুষ্ঠানিক বৈঠক করলেন, যৌথ একটা বিবৃতি আসার পরে বিএনপি যেন একটা শত্রুর অবস্থায় দাঁড়িয়ে গেল অন্যান্য রাজনৈতিক পার্টির সাথে। তারা যা ইচ্ছা তা বলতেছে, তাদের মনের মাধুরী মিশায় আমাদের সর্বোচ্চ নেতা নেত্রীদের সম্পর্কে মন্তব্য আসতেছে। মানে তাকে ধরতে হবে। যতটুকু রিপোর্ট হয়, যতটুকু বিএনপির কর্ণকুহরে প্রবেশ করে, সেটা কিন্তু আমরা ধর্তব্য নিয়ে কাজ করি। একটা পলিটিক্যাল পার্টি, আপনি বলেন যে একটা পলিটিক্যাল পার্টি এর থেকে বেশি কি করতে পারে? এজমল হোসেন পাইলট, আপনার একটা বিষয় আমরা একমত হতেই পারি, সেটি হলো যে 1 বছর হয়ে গেল এই গণ অভ্যুত্থানের, অনেক ঘটনা ঘটতে পারত। আমরা বিভিন্ন দেশে দেখেছি এই ধরনের ঘটনা ঘটার পরে বিপ্লব হয়, প্রতি বিপ্লব হয়, গণ অভ্যুত্থান হয়, ফেল করে, নানান ধরনের সিমটম দেখা দেয়। কিন্তু বাংলাদেশে সেটি হয়নি। এটা একটি বড় ঘটনা। নিঃসন্দেহে এই ব্যাপারে বিএনপির ভূমিকা রয়েছে। বিশেষ করে আমরা বলবো যে আওয়ামী লীগের নেতারাই বলতেন যে তাদের পতন হলে 5 থেকে 10 লক্ষ লোক নিহত হবে, কিন্তু আমরা সেটা হয়নি। এবং এ ব্যাপারে তারেক রহমানের বক্তব্য এবং আপনাদের দলের ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। আপনি প্রশ্ন করেছেন বিএনপির দায় কি একা, এই প্রশ্নটা কেন আসছে? কারণও রয়েছে। কারণটা হলো বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে যারা রয়েছেন, এবং ধরে নেওয়া হয় দেশে যদি একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হয় তাহলে বিএনপির ক্ষমতা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। যার ফলে হয়েছে কি, এই দায়িত্বটা বেড়েছে। আরেকটা দায়িত্ব রয়েছে, সেটি হলো
আপনি যেভাবে দেখুন না কেন, বাংলাদেশের এই মুহূর্তে বাস্তবতা হলো বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপি এরা আসলে আধা সরকার। এই যে মানুষের পারসেপশনটা রয়েছে, এই কারণে বিএনপির দায়িত্ব কিন্তু বেশি, যার কারণে আমরা বিএনপির সবচেয়ে বেশি প্রশ্ন করি। এবং আপনি জানেন যে মিডিয়ার যারা কাজ করেন তাদের মূল টার্গেটটা থাকে ক্ষমতাসীনদের প্রশ্ন করা। আমরা মনে করি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর দল হলো বিএনপি। কাজে তা আপনাদের প্রতি প্রশ্নটা আসছে, কি বলবেন তাহলে? এখন আপনার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। বিএনপি ক্ষমতাধর পার্টি না। কেননা আমি গোপালগঞ্জের একটা উদাহরণ আপনাকে দিই। গোপালগঞ্জে আমাদের স্বেচ্ছাসেবক দলের যে প্রেসিডেন্ট ছিলেন, জি, উনি ওনার বাবা মার কবর জিয়ারত করতে গেলেন, তো এখানে কিন্তু হামলা হয় এবং উনি নিহত হন, একজন নিহত হয় এবং উনি পত্র মারফত পুলিশ প্রশাসন ডিসি সবাইকে কিন্তু অবগত করছেন। যখন সংঘর্ষটা হয় তখন কিন্তু আমরা তাদেরকে এগিয়ে আসতে দেখি না। আচ্ছা, তাহলে আপনি পার্টিরা কিভাবে ক্ষমতাধর বললেন? ক্ষমতাধর না। বিএনপির প্রতি জনগণের একটা ভালোবাসা আছে, প্রেম আছে, মায়া আছে, বিএনপির প্রতি মানুষের আস্থা আছে। এইটা হলো আমাদের মূল চালিকা শক্তি, এইটা হলো আমাদের মূল। ক্ষমতাধর পার্টি যদি আপনি এখন মনে করেন, অন্য যে কোনো পার্টিকে আপনি যদি দেখেন, তাদেরকে কিন্তু পুলিশ প্রশাসন এগিয়ে আসে, ইভেন দেশের সর্বোচ্চ ক্ষমতাধর যারা আছে তারাও এগিয়ে আসে। আমরা এটার ব্যাখ্যাটা আপনি কিভাবে দিবেন? আপনারা ক্ষমতাধর না হলে কিভাবে থানা অ্যাটাক করেন? আপনারা ক্ষমতাধর না হলে কিভাবে আরেক থানা থেকে পুলিশ যাতে না আসে সেটা বন্ধ করে দেন? এটা তো ক্ষমতা, এটা তো রাষ্ট্রীয় ক্ষমতা না। অনেকে আছে রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার করে এই দেশ, তারা কি বলা যায় এটাকে, এক ধরনের পদযাত্রা বলি বা পথযাত্রা বলি, তারা কিন্তু করতেছে আগে পিছিয়ে প্রোটোকল। এটা জাতি জানে যে টকশোতে আমরা বললেও চলে, না বললেও চলে। তো ক্ষমতার ব্যাপারটা কিন্তু আলাদা। আমরা কিন্তু ক্ষমতাধর মনে করি না। আমরা, আপনি বারবার যেটা বলছেন যে আগামীতে, আমরাও কিন্তু পার্টি হিসাবে আমরা এটা কখনোই বলি না যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে। কোনো দায়িত্বশীল নেতার মুখ থেকেই এরকম কোনো কথা কিন্তু আসে না। আমরা দেশের জন্য কাজ করি, আমরা রাষ্ট্রের জন্য কাজ করি, আমরা একটা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা সৌভাগ্যবান যারা এখনো বেঁচে আছি। আমাদের অসংখ্য শহীদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, এইগুলা নিয়েই কিন্তু আমাদের পলিটিক্সটা। আমরা সবসময় যেটা চাই, আমরা একটা সহনশীল পলিটিক্স করি, যে পলিটিক্সটা বেগম খালেদা জিয়া এটা হলো মডেল, এবং তারেক রহমান সাহেব, যার দীর্ঘদিন এই দেশে বক্তব্য বিবৃতি নিষিদ্ধ ছিল, প্রচারণা নিষিদ্ধ ছিল, পরবর্তী 5 আগস্ট পরবর্তী উত্তর সময়ে উনি যেভাবে বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, এটার মধ্যে এই দেশের প্রতি ওনার যে টান এবং এই রাষ্ট্রের প্রতি ওনার এবং পরিবর্তনের যে আবহাওয়াটা তৈরি হয়েছে, এটার সাথে ওনার যে অ্যাডজাস্টমেন্টের যে জায়গাটা আছে, এটার উপরে ভিত্তি করে কিন্তু আমরা পলিটিক্সটা চালিয়ে যাচ্ছি। এখন বিচ্ছিন্ন বলেন অথবা এই যে কোনো নেতাকর্মী তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য একটার সাথে জড়িত হয়, অভাবী আসে, বা থানার সাথে বলেন, ব্যবসায়ীর সাথে বলেন, এটা হচ্ছে। এটা কিন্তু আমরা উড়াই দিচ্ছি না। আমরা এটাকে আমলে নিয়েই কিন্তু পার্টিটাকে একটু পরিশুদ্ধ করার, একটা ট্রেনচ্যুত হইলে ট্রেনটাকে লাইনে উঠানোর যে বাস্তবতাটা, এটা কিন্তু আমরা স্বীকার করে এগিয়ে যাচ্ছি। এটাই বিএনপির চলমান রাজনীতি। ডক্টর আতিক মুজাহিদ, আমি যে প্রশ্নগুলো আজমল হোসেন পাইলটকে করেছিলাম, সেই প্রশ্নগুলোর অনেকগুলো আপনাদেরও প্রশ্ন, আপনারা অনেক সময় বলে থাকেন। আমি করেছিলাম একজন গণমাধ্যম কর্মী হিসাবে, আপনারা করেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে, আমাদের এই পার্থক্যটা রয়েছে। এখন আজমল হোসেন পাইলট যে কথাগুলো বললেন, আপনি কি বলবেন? আমি মনে করি এটাকে যদি বলি, আমরা সবাই পলিটিক্যাল ফ্যামিলির লোক। পলিটিক্যাল ফ্যামিলি ইন সেন্স রাষ্ট্র যদি একটা পলিটিক্স হয়, সেটাতে জামাত, বিএনপি, এনসিপি বিভিন্ন দল থাকবে। সুতরাং আমরা বিভিন্ন ফ্যামিলির ভাই ব্রাদার। সো আমাদের মধ্যে ডেফিনেটলি অনেক কিছু বিষয় থাকবে যেগুলো আমি আমার ভাইয়ের আত্মসমালোচনা করতে বলবো। যে আন্দোলন করে রাষ্ট্রকে আমরা রিফর্মের জন্য এসেছি, পাশাপাশি আমাদের ব্যক্তি রিফর্ম দরকার এবং পলিটিক্যাল পার্টিগুলো রিফর্ম দরকার। উনি বললো, আমি যতটুকু হিসাবে জানি প্রায় 3000-এর অধিককে শুধু বহিষ্কার করা হয়েছে। কেন? দল যদি দায় না নিত তাহলে তো বহিষ্কার করতো না। অবশ্যই দল দায় নিছে। তাহলে যদি আমরা প্রকাশ্যভাবে 3000 পাই রিপোর্টে, তাহলে যেটা আমাদের এখনো পাবলিশ হয় না সেটা কয়েক হাজার হয়ে গেছে, 30,000-এর অধিক হয়ে গেছে। সুতরাং পার্টির একটা কন্ট্রোলিং সিস্টেম থাকতে হবে। তো যদি রিফর্ম করতে চান, আপনার 31 দফা যদি বাস্তবায়ন করতে চান, সেক্ষেত্রে আপনার এমন পার্টির লোক লাগবে যারা 31 দফাকে বোঝে এবং দেশটাকে রিফর্ম করার জন্য কাজ করতে যাবে। সে জায়গা থেকে আমার কাছে ভাই, আমার কোশ্চেনটাকে মনে হয় না যে পার্টি শুধু ব্যক্তির দায়ের উপর চেপে দিয়ে গেল। 2 নম্বর যেটা বড় ডিজাস্টার ঘটেছে আমার কাছে মনে হয়েছে, সেটা হলো বিএনপি যতটা না তাদের এই অবস্থানটা অন্যদিকে যেগুলো বললাম আমরা খারাপ কাজগুলোর সাথে জড়িত, তার পাশাপাশি ইন্টেলেকচুয়ালি একটা
গ্রেটার ফল ঘটেছে আমার কাছে মনে হয়েছে। আমি কে তুমি কে বাঙালি, এটা হিস্ট্রিক্যালি কখনো কোনো দিনও বাংলাদেশি জাতীয়তাবাদের সাথে যায় না। সে জিনিসটা কিভাবে 71 এবং ইন্ডিয়ান ন্যারেটিভ কিভাবে ঘুরে ঘুরে সে বিএনপির ঘাড়ে উঠে আমাদের নয়ন সাহেবের মতো একটা বিতর্কিত লোকের মাধ্যমে এটা বাংলাদেশি ইন্টালেকচুয়ালি আসে বিএনপির ঘাড়ে চললো, সেটা তো আরেকটা বড় পতন আমার কাছে মনে হয়। যতটা তাদের ইমেজ ধ্বংস করেছে, তাদের পার্টি ম্যানরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, সবাইকে আমি বলবো না, বিএনপি ডেফিনেটলি অনেক ভালো মানুষ, পলিটিশিয়ান, তাদেরকে রেসপেক্ট বোধের জায়গা থেকে বলতে হবে, কিন্তু যে লোকগুলো এগুলোর সাথে ইংগেজ তাদেরকে বহিষ্কার করা সত্ত্বেও কাজ হচ্ছে না, বহিষ্কার পরে আবার অনেকে উইথড্র করা হয়েছে। সে পাশাপাশি যেটা বললাম যে ইন্টেলেকচুয়ালি ওনাদের যে বাঙালি ন্যাশনালিজম, যেটা বঙ্কিম থেকে শুরু হয়েছে যাত্রাটা, বাঙালি ভার্সেস মুসলমান, সেইটাকে আসে আমাদের আমাদের আহমদ শরীফরা এসে শুরু করছে বাঙালি বাঙালি, সেটাতে আওয়ামী লীগের বয়ান, ইন্ডিয়ান বয়ান, আসেন সেকুলারিজম, মুজিববাদ, সেটা এখন ঘাড়ে চড়ে কিভাবে আমাদের বিএনপিতে আসে সেটা আমার জন্য কষ্টকর। কারণটা হচ্ছে অভ্যুত্থানের পরবর্তী সব শক্তি, আমি যেটা বললাম যে আমরা একই ফ্যামিলিতে হয়ে গেছি, বাংলাদেশপন্থী একটা রাজনীতি, সে জায়গাতে এটা আমার কাছে খুবই কষ্টদায়ক হয়েছে। 2 নম্বর হচ্ছে ভাই যে বিষয়টা বললো যে আমরা সবাই কেন দায় দিচ্ছে ওনাদেরকে। আচ্ছা, যে অন্যায় করবে তাকেই তো দায় দিতে হবে, বিষয়টা তো এরকম না। আমার একটা ভাই অন্যায় করেছে, তাকে আমি বলবো যে ভাই তুমি এই অন্যায়টা বারবার কন্টিনিউয়াসলি কেন করতেছো, কেন স্ট্রং হোল্ডলি জিনিসটা করা যাচ্ছে না, ঠেকানো যাচ্ছে না, তার মানে আমাদের নিয়ন্ত্রণটা খুব আউট অফ কন্ট্রোলে চলে গেছে। 2 নম্বর আসলে ভাই যদি বলে যে কিভাবে, আপনি যেটা বলছেন আধা সরকারি, আমি একমত। কি জন্য আধা সরকারি? বাংলাদেশে 4000+ পিপি আছে, নারী শিশু থেকে শুরু করে সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের সেক্টরে, আমি গণে দেখেছি প্রায় 4000 অধিক সবাই বিএনপির নেতা, এবং আমার কুড়িগ্রামে সব জায়গায় আলটিমেটলি অ্যাটর্নি জেনারেল বলেন। লাস্ট কয়েকদিন আগে যে কয়েকজন জাস্টিস নিয়োগ দেওয়া হয়েছে, আপনারা সবাই জানেন যে কার ফ্যামিলি, কার আত্মীয়, কার বিএনপি ফ্যামিলি। তো আলটিমেটলি বিএনপি বেসিক্যালি এই রাষ্ট্রটাকে সব পরিচালনা করতেছে, কিন্তু চাপানো হচ্ছে কি ছাত্রদের উপর। ছাত্রদেরকে আসলে এই পরিমাণ জনগোষ্ঠী আছে যে রাষ্ট্রের সবগুলা তারা নিয়ন্ত্রণ করতেছে। আর আমরা কেন এটা, আমরা তো সরকারি দল হব না, আমরা তো এই সরকারকে ডেফিনেটলি চাপের উপর রাখবো, কারণ হচ্ছে এই অভ্যুত্থানের সরকার তারা অভ্যুত্থানের কাজ করতেছে না। তো পলিটিক্যাল কারণে আমরা ডেফিনেটলি আমরা একে অপরের মধ্যে মতপার্থক্য থাকবে, আমরা ডিবেট করবো, হেলদি ডিবেট করবো, দিস ইজ ডেমোক্রেসি। কিন্তু বাট আমাদের এটা করা যাবে না যে আমরা এমনভাবে বিতর্কিত করা শুরু করে, ব্যক্তি অ্যাটাকিং করে করে পার্সোনাল স্বার্থটাকে নিয়ে। তো সে জায়গা থেকে আমার কথা ছিল এটাই যে আমার মনে হয় 30,000-এর অধিক হতে পারে যে সারা দেশে এরকম ঘটনা ঘটেছে। মেজর ঘটনাগুলো 3,000-এর অধিক যেগুলো বহিষ্কার হয়েছে, এছাড়া অনেক ঘটনা রয়েছে সেগুলোকে হয়তো আনটাচ বা আমাদের কাছে চলে আসে না। তো এই যেগুলো থেকে সরে আসা উচিত, এবং রাষ্ট্র হিসেবে আমরা বিএনপি যদি বড় দল নিজেকে দাবি করতে চাই তাহলে বড় বড় কাজ করা উচিত, যেটাকে আমি বলি যে আমানতের রাজনীতি, বা যেটা আমরা পোস্ট রেভলিউশন বলছি দায়বদ্ধতা রাজনীতি, রেসপন্সিবিলিটি, পলিটিক্স অফ রেসপন্সিবিলিটি আমাদের ভিতর থাকতে হবে। যেটা আমানত মানুষ হিসেবে আপনার কাছে, আপনি পলিটিক্যাল পার্টি কি, আমি সবচেয়ে বড় লোক আমানত, আপনার কাছে 1000 লোক আপনার আমানতে আছে, তো আপনি যদি তার উপরে অত্যাচার চালান, আপনার পাথর মারেন বা ক্ষতিগ্রস্ত করেন, তার কাছে চাঁদা নেন, তাতে আমানতের খেয়ানত হয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় হিসেবে আপনি কিন্তু সেটা হোল্ড করতে পারতেছেন না। তো এটা খুবই, এখন মানুষজন খুবই সচেতন এই জায়গাগুলোতে। যদি যে দলে, আমি বলি যে এনসিপি অন্যায় কাজ করে, মানুষ তাকে রিজেক্ট করে দিবে, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডক্টর আতিক মুজাহিদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক, রয়েছেন সাবেক ছাত্র দলের নেতা এজমল হোসেন পাইলট। এজমল হোসেন পাইলট, একজন রাষ্ট্রবিজ্ঞানী, বলেছেন যে বিএনপির কালচারটা চেঞ্জ হয়ে গেছে, দলের আনুগত্য করা, নেতাকে মানা, এই জিনিসগুলো অনেকটা দুর্বল হয়ে গেছে। তার কারণ হলো আদর্শিক চর্চা নাই দলের মধ্যে, যেটি ডক্টর আতিক মুজাহিদও অভিযোগটা করেছেন। আসলে কি তাই? বাঙালি এবং বাংলাদেশি এই জায়গাটা আমি আমার মতো করে আমি একটু ক্লিয়ার করি। ধরেন ব্রিটিশ, এটা কি, ওইটা ওদের নেশন, জাতীয়তা কি ইংলিশ, সেম এজ মার্কিন, তারা কি মার্কিন। তো বাঙালি যেটা আছে এখানে, এটা আপনার জাতি হিসাবে আপনি বাঙালি। এখানে মারমা, মুরং,
গারো, আরও ধরেন 10-15টা হয়তো আমাদের দেশে জাতি হিসাবে আছে। এখন এই 56,000 বর্গ, এরা তো বাঙালি না। না এরা বাঙালি না, তার নিজস্ব জাত জি, জি, যেটা, জি, হুম, তার অরিজিন যেটা। হুম, এখন এই 56,000 বর্গ মাইলের ভিতরে আমরা যারা বসবাস করি, এটা আমাদের জাতীয়তা। হুম। এখন আপনি তো বাঙালি থেকে মারমা মোরং হবেন না, বা মারমা মোরং থেকে আপনি বাঙালি হবেন না। বাঙালি হলো জাত, জাতীয়তা হলো বাংলাদেশি। যেমন ধরেন ব্রিটিশ হলো জাত, ইংলিশ হলো তাদের জাতীয়তা, মার্কিন হলো জাত, আমেরিকান হইল জাতীয়তা। এই জায়গাটা কিন্তু ক্লিয়ার করতে হবে। এই একটা গাপলা কিন্তু আছে। আমি বাংলাদেশি, দ্যাট মিনস এই 56,000 বর্গ মাইলের ভিতরে আমি একজন অধিবাসী, আমি একজন নাগরিক। আপনাকে একে একটু মনে করিয়ে দিই, এখন জি, হ্যাঁ, অ্যাজ মোশন পাইলট বাঙালি এবং বাংলাদেশের জাতীয়তাবাদটা বিষয়টা কিন্তু ইজি না। না অবশ্যই যে এবং আপনি জানেন এটা অবশ্যই যে না, আসলে প্রকৃতপক্ষে 47-এর আগে এই পূর্ববঙ্গের মুসলমানদের কিন্তু বাঙালি বলা হতো না, কেউ বলতো না। বাঙালি মুসলমান বলা হতো। না, স্বীকারই করতো না। আপনার আপনার কাজী শরৎচন্দ্রের উপন্যাসে নজরুলকেও যদি কিন্তু আমি বলি, বাঙালি মুসলমান বলা হতো। আমি আপনাকে বলি, হুম। শরৎচন্দ্রের উপন্যাসে শ্রীকান্ত স্পষ্ট বলা আছে মেলেচ্ছ। যে বাঙালি এবং মুসলমানদের মধ্যে ফুটবল খেলা। আপনার মনে আছে কিনা? হ্যাঁ, নিশ্চয়ই আছে। মনে আছে। কলেজে একটা পাঠ্যও ছিল। আসলে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের জাতীয়তাবাদ হুট করে নাজিল করেছেন বিষয়টা তা না, না। এটা বহু আগের থেকেই। এবং ওনার পেছনে কারা কারা পরামর্শ দিয়েছেন আমরা তাদেরকেও চিনি। তারা খুব বুদ্ধা মানুষ। এই নতুন যে একটা জাতিসত্তা আর বাঙালির অর্থ আর বাংলাদেশের অর্থটা, আপনি যে প্রশ্নটা উঠিয়েছেন সেটা একজন প্রশ্ন উঠতেই পারে, কিন্তু বাঙালি যারা প্রচার করতো এখানে তাদের তাদের আলাদা উদ্দেশ্যটা নেগেটিভ কি? ছিল, তাদের আলাদা উদ্দেশ্য তার ছিল। আলাদা উদ্দেশ্য ছিল, তার একটা নতুন নেরেটিভ তৈরি করা ছিল। Exactly. প্রশ্নটা উঠেছে এই কারণেই যে বিএনপি নেরেটিভে কেন পা দিবে। আমাদেরও কিন্তু জাতীয়তা হিসাবে বাংলাদেশি আমরা লিখি, এই জায়গাটা আছে। তো এখন আমি আপনার প্রশ্নের দিকে আমি আসি। উনি আরো দু একটা কথা যেগুলো বলছেন, আমরাও কিন্তু একটা নতুন পার্টির মধ্যে দেখতে পাচ্ছি একটা আলট্রা ফেসিজম বা আলট্রা ফেসিস্ট আকারে তারা নিজেদেরকে জাহির করার চেষ্টা করতেছে। তাদের আচরণ, তাদের কথা, তাদের বাচন ভঙ্গি এবং তাদের উদ্ধত্তপূর্ণ যেসব বয়ান তারা তৈরি করতেছেন এই দেশে, এটা কিন্তু হাসিনাকে কোনোদিন ছাড়াই যেতে পারে। এটা আমার একটা মনের আশঙ্কা আমি প্রকাশ করলাম। সেটা কিভাবে? একটা রেভলিউশন হওয়ার পরে আপনি মুখে ঐক্যের কথা বলেন, আর আপনাদের কাজ প্রমাণ করতেছে আপনি বিভাজনের রাজনীতি, আপনি ঘৃণার রাজনীতি তৈরি করার যে চেষ্টাটা অব্যাহতভাবে আপনি যাচ্ছেন। গোপালগঞ্জের ঘটনায় ছাত্রদল মিছিল করছে, ছাত্রদলের একটা কর্মী মারা যাওয়ার পরে কেউ মিছিল করছে এই দেশে? ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, এই ছেলে করে নাই। আমরা কিন্তু সাপোর্ট, বুয়েট থেকে মিছিল হয়েছে আমাদের জড়ায়া, এবং অশ্রাব্য ভাষায়, অশ্লীল ভাষায়। আপনি আমি তো সব খাইতে পারবো না, মানে এটাকে কেউ পছন্দ করেনি, নবডি। এই যে জায়গাগুলো তৈরি হচ্ছে, তো এটা কোন দিকে যাচ্ছে আসলে? এই অভিযোগ রয়েছে যে এরা আপনাদের কাছ থেকে শিখছে। কিরকম প্রশ্নই আসে না। কিরকম আমি বলি, আপনাদের এক নেতা বলেছেন যে আমরা না চাইলে বাংলাদেশের জামাত ইসলাম রাজনীতি করতে পারবে না। আরেকজন বলছেন যে কিসের প্রবাসীদের ভোটার, প্রয়োজন নেই। হ্যাঁ, এখন এই বিষয় নিয়ে কিন্তু এই যে পার্টির মধ্যে কথাগুলো বিতর্ক বলা, আছে। এটা আপনার সাথে আমি একমত। জি, ইভেন আপনি দেখেন সেদিন জামাত বুয়েটে ইসলামের বা অন্যান্য আমির জায়গায় যে মিছিল হয়েছে, আমির অসুস্থ হওয়ার এবং পরে তারেক রহমানের বিরুদ্ধে যে অশ্রাব্য অশালীন স্লোগান দিয়েছে, সেটা কিন্তু কোনো সুস্থ মানুষ গ্রহণ করেনি। সেটাই আমি প্রবলেমটা হলো যেটা, সেটা হলো যে সবাই একই রকম আচরণ করছে। আমরা তাহলে ঐক্যের জায়গাটা আমরা কোথায়? যারা তাহলে এই সাধারণ যে মানুষ, আমরা পরিবর্তন, পড়েছি বিপদে। এই যে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে মানুষ একমত হলো, রাস্তায় আসলো, মা বোনেরা খিচুড়ি নিয়ে আসলো, আপনার এই রাস্তার ছেলেরা পানি নিয়ে গেল, সকল ছাত্র, সকল প্রাইভেট, আপনার ইউনিভার্সিটি সহ সমস্ত মানুষ যে রাস্তায় নামলো, এই জায়গাটাকে ফাটল ধরতেছে না? এই জায়গাটা তো ক্লোজ করতে হবে। এখন এটা যদি আমরা ক্লোজ না করি, এটা আমরা বাড়তে থাকি, আমরা যদি এটা সামনের দিকে আমরা যাওয়ার জন্য যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে কারো কোনো বয়ান বা কারো কোনো কথা, বক্তব্য বা বিবৃতি বা ওই পার্সোনাল অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস, তাহলে কি আপনার এই যে অভ্যুত্থান, এই যে রক্ত, এটা কোথায় গিয়ে দাঁড়াবে? ডক্টর আতিক মুজাহিদ জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে উনি কিছু অভিযোগ তুলেছেন, কিছু অভিযোগ উঠেছে অনেকদিন ধরে। যেমন ধরুন, উনি একটা শব্দ ব্যবহার করছেন, আমার প্রশ্নটা আরেকটু, সেটি হলো আপনাদের কোনো কোনো নেতা কিছু কথা বলেন যেটা আসলে বিতর্ক তৈরি করে। যেমন একটি এই বিষয়ে তো খুবই বিতর্ক করেছিল, সবাই আহত হয়েছে, জিয়াবাদ শব্দটি উচ্চারণ করা হয়েছিল। জিয়াবাদ বলে আসলে অতীতে কোনো কালে কোনোদিন উচ্চারিত হয় শব্দ উচ্চারণ করে। এখন এই শব্দটা কেন বললো আমরা জানি না।
মুজিববাদ হয়েছে, ঠিক আছে, কিন্তু জিয়াবাদ শব্দটা আমি যেদিন প্রথম দেখলাম যে এরকম একটা স্ট্যাটাস দেওয়া আছে বা বক্তৃতা দেওয়া আছে, আমি হতবাক হয়ে গেছি যে এই শব্দটা কিভাবে আসলো। আমরা দীর্ঘদিন ধরে মিডিয়া আছে, এই শব্দে আমরা শুনি না, একটা আমরা একটা 19 দফার আরেকটা জিনিস হলো আন্দোলন করি এই দেশে। যে আপনাদের আক্রমণের ভঙ্গি, শব্দচয়ন, এ ব্যাপারে অনেকের অভিযোগ করেছে, কি বলবে? প্রথম কথা হচ্ছে ভাই যেটা বলতেছিল, ন্যাশনালিজমের থিওরিতে দুই ধরনের অনেক ন্যাশনালিজম আছে। ইথনিক ন্যাশনালিজম হয়, জিওগ্রাফিক্যাল ন্যাশনালিজম। বেসিক্যালি জিয়াউর রহমান সম্মানিত আমি বলি না, না বাই বার্থ কখনো ন্যাশনালিজম হয় না, বাই বার্থ সিটিজেনশিপ হয়। ন্যাশনালিজমের এটা তো থিওরি, ডিফিনেশন। আচ্ছা, যারা আছে ইথনিক বেস, মানে কি আপনি বাঙালি আইডেন্টিটি আছে পৃথিবীর সেরা, এটার উপর ভিত্তি করে রেস, এটা রেস বেস ন্যাশনালিজম। আর আমরা যেটা বলছি জিওগ্রাফির মধ্যে সব ধরনের জনগোষ্ঠীকে নিয়ে একটা ন্যাশনালিজম, যেটা জিয়াউর রহমান দেখেছেন। আমি ডেফিনেটলি তার জন্য দোয়া করি, এটা বাংলাদেশের জন্য একটা পারফেক্ট জিনিস। এখন নাহলে আমরা টিকে থাকতে পারবো না, ল্যান্ড হিসেবে টিকে থাকতে পারবো না। তো এখন আসি ভাইয়ের যেটা অভিযোগ কথা নিয়ে। আমি কয়েকদিন আগে এক ভাইয়ের কাছে গেছিলাম, উনি বলতেছে যে আমরা অনেক চিন্তা করে দেখলাম আসলে পৃথিবীতে যত সমস্যা হয় তার মনে হয় যদি 99% হয় এইটা জিনিস দিয়ে। জিহ্বার কন্ট্রোল না হলে, আল্লাহ রাসূলও নাকি বলেছেন, যে আল্লাহ রাসূলের হাদিস, যে জিহ্বার যদি গোপন অঙ্গ যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে তার জন্য জান্নাতের গ্যারান্টি। কেন ইমাজিন, জান্নাতের গ্যারান্টি দুইটা জিনিসের মাধ্যমে, তার মধ্যে একটা হচ্ছে মুখ। তো আমাদের যত সমস্যা অনৈক্য হয় বেসিক্যালি আমাদের মুখের শব্দ চয়নের কারণেই হয়। এবং আমি বিশ্বাস করি যে শব্দগুলো বলেছে, আমি কখনো এই শব্দগুলোর সাথে আমি কখনো অ্যালাই করি না, এবং আমার পার্টি হিসেবে আমরা এটা অ্যালাই করি না। হোক সেটা তারেক রহমান, হোক সেটা জিয়াউর রহমান। আমি কোনো ন্যাশনাল লিডারকে আমি তার কাজের ক্রিটিসাইজ করবো, কোনো ব্যক্তিকে অ্যাটাকিং করার পক্ষে রাজনীতি আমি বিশ্বাস করি না। এবং জুলাই অভ্যুত্থান আমাদেরকে প্রথম শিখেছে, আমি বলছি 8টা আরের কথা বলছি। প্রথম 8টা হচ্ছে রিভাইভিং সিভিক কালচার, মানে মানুষের ভিতরে যে একটা রাজনৈতিক সহমর্মিতা, রিসপেক্ট বোধ, এই জিনিসটা যদি না থাকে তাহলে রাষ্ট্র হিসেবে অনেক কিছু থাকবো না। আপনাকে আমি গালি দিলাম, আপনি আমাকে গালি দিলেন, কি হলো? এবং আল্লাহ খেয়াল করেন, কোরআনেও আল্লাহ একটা জায়গায় বলছে, তুমি অন্য গডকে তাদের গডকেও তুমি গালি দিও না, তাহলে তারা ভুল বসে তোমার গডকেও কি করবে? গালি দিবেন। চিন্তা করেন, দ্যাট ইজ দ্য লিসন। আমরা শিখতে পারি যে আমাদেরকে একে অপরের প্রতি, আমাদের সাথে আপনার তো জমি জমানি শত্রুতা নেই ভাই, পলিটিক্যাল আমাদের মেথোডোলজি নিয়ে পার্থক্য আছে। আমরা সবাই চাই একটা উন্নত সুন্দর বাংলাদেশ। সংকটটা তৈরি হচ্ছে আমাদের কথা বলার কারণে, কথাগুলো এবং না বুঝে অনেক সময় কথাগুলো বলি। এবং পার্সোনাল আমার কাছে মনে হয় এগুলো অল্প সংখ্যক লোকই বারবার রিপিটেডলি বলে। আমি এটা তীব্র এটাকে ব্যাপারটা বলি, এরকম করে কথা বলা উচিত না। জাতীয় পর্যায়ে নেতাদের কথা বলার আচরণ ভঙ্গি এরকম হওয়া কোনোভাবেই শোভনীয় না, যেটা আমাদেরকে ঐক্য নষ্ট করে। যেটা বলছিলাম, আমি যতই যে আপনার সাথে ডিবেট করি না কেন ভাই, কিন্তু আপনার সাথে একটা গ্রেটার পারপাস আমার কিন্তু এলাই আছে। আমরা সবাই বাংলাদেশপন্থী, আগে বলে নিছি। আমাদের ফ্রেমওয়ার্ক, রাজনীতির ফ্রেমওয়ার্ক জুলাই পরবর্তী হচ্ছে আমরা সবাই বাংলাদেশপন্থী। আমরা ক্ষমতা কেমনে যাব, আমরা কি ইলেকশন কেমনে দিব, রিফর্ম কেমনে করবো, কারণ আমাদের রাষ্ট্র, আমরা থাকি। তোমার নাক গলানোর সুযোগ নাই, তোমার কালচার আমার এখানে চাপানোর দরকার নাই, তোমার অন্য জায়গা থেকে আমার এখানে এলজিবিটিকে ঢুকানোর দরকার নাই। তো আমরা যেটা চাবো যে আমাদের মধ্যে ভালো ডিবেট, হেলদি ডিবেট হোক। এখন যদি আরেকটা কথা ভেরি ইন্টারেস্টিং, যদি আমরা প্রতিনিয়ত এই রাজনীতির ময়দানে খোঁচাখুচি করে আবার আসি ঐক্যমত্য কমিশনে বসে, আমাদের ভিতরে কিন্তু ঐক্যটা মানসিকভাবে হবে না। তো আমি আমাদের জাতীয় নেতাদেরকে, সব দলেরকে আমি বলবো, জুলাই পরবর্তী আমাদের যে রিসপেক্ট বোধ শিখেছি আমরা, আসেন সিভিক কালচার। শেখ হাসিনার মতো আমরা ওই যে টুপ করে ফেলাই দিলাম, আমাদের সম্মানিত খালেদা জিয়াকে কীভাবে কী কটূক্তি করতো, এই জিনিস আর বাংলাদেশে আমরা দেখতে চাই না, কোনো মানুষই চায় না, এবং নেগেটিভ জিনিস মানুষ চায় না, টোটালি কথা। তো আমার দলের যদি কেউ থাকে, আমরা তো প্রতিনিয়ত তাদেরকে পরামর্শ দিচ্ছি, তারপরেও যদি হয়ে থাকে আমরা মনে হয় চেষ্টা করি যে হয়তো তারা অন্য জায়গা থেকে বলেছে। তো আমার কাছে মনে হয় না এটা আমাদের পার্টিগতভাবে আমাদের এটা এখন আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, অ্যাজমোশন পাইলট, আপনাদের বিরুদ্ধে আরেকটা অভিযোগ ইদানিং উঠেছে, আপনারা সমালোচনা সহ্য করতে চাচ্ছেন না, এবং চকুরিয়া যে ঘটনা ঘটলো, যে কথা বলেছেন সেটা নিয়ে বিতর্ক হতেই পারে, একজন রাজনৈতিক দলকে সমালোচনা হতেই পারে, কিন্তু এর জন্য তাদের মঞ্চ ভেঙে দিতে হবে, তাহলে সে আওয়ামী লীগের মতোই হলো। আপনি কি মনে করেন যে আপনাদের নেতাদের সমালোচনা করা যাবে না? অবশ্যই যাবে, আমরা এটা ধারণ করি। আপনি আমার ক্রিটিসিজম করবেন, ক্রিটিসাইজ করবেন, আমি আমার অবস্থান থেকে আমি এটার আর্গুমেন্টে যাব আপনার সঙ্গে। চকুরিয়ার যে ঘটনাটা কক্সবাজারে, শিলংয়ের গডফাদার শব্দটা আপনি চিন্তা করেন। হাসিনাকেও কিন্তু অনেক ভদ্রলোক, অনেক বুদ্ধিজীবী মানুষজন বলতেন যে হাসিনার শত্রু হাসিনার জিব্বা। উনি খুব ধর্মীয়ভাবে, খুব চমৎকারভাবে কথাটা কিন্তু উঠাই তুলছেন, এবং ওনাদের দলে আরেকটা বলতো খালেদা জিয়ার নীরবতায় বিরাট শক্তি, এবং এটাই প্রমাণ হয়েছে। আমি এখানে একটা যোগ করি, শেখ হাসিনা এরকম পালিয়ে গেলেন, খালেদা জিয়া ওনার বাড়িতে এ পর্যন্ত কখনোই কিছু বলেছেন? কখনোই না, আজকের দিন একটা শব্দ কিন্তু ব্যবহার করেন। শিলংয়ের গডফাদার, উনি তো একটা রাজনৈতিক বাস্তবতার শিকার হয়ে শিলং গেছেন দীর্ঘদিন, উনি জীবন মরণের মাঝখান থেকে ফেরত আসছেন, এবং আজকে বাংলাদেশে বিএনপির একজন স্পোকম্যান হিসাবে ওনার চলন, ওনার কথাবার্তা, ওনার আচরণ সমস্ত কিছুই মোটামুটি গ্রহণযোগ্যতা ধীরে ধীরে পাচ্ছে। ওনার এলাকা, ওনার জন্মভূমি, ওনার এখানে ভক্ত আশেখান আছে, কর্মী বাহিনী আছে। আপনি গডফাদার, বিএনপি তো এর আগেও রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, জিয়া রহমানের সময় ছিল,
বেগম জিয়া 2-3 বার ছিলেন। বিএনপির কোনো নেতার নামের পিছে বা আগে গডফাদার শব্দ দেয় কোনো মিডিয়াতে আমি দেখি নাই আমার জীবদ্দশায়। আপনারা দেখছেন কিনা আমি জানি না। আছে, অসংখ্য সমালোচনা হচ্ছে, এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে। পলিটিক্যাল পার্টি যেহেতু, এগুলা যতটুকু হ্রাস করা যায়, কমানো যায়, এটা আমরা চেষ্টা করব। গডফাদার যে শব্দটা উনি ব্যবহার করলেন, এর জন্য মঞ্চ ভেঙে দিতে হবে। এই জন্য মঞ্চ ভাঙছে সেটা না। এবং পরবর্তীতে আপনি খেয়াল করবেন তার কথার কাউন্টারে বা ওনার কথাটাকে কিভাবে ধর্তব্য নিলেন আমাদের সালাউদ্দিন সাহেব, সেটা বড় ব্যাপার। এটাও কিন্তু মিডিয়াতে আসছে। উনি চেষ্টা করছেন, উনি বলছেন ওনারা কিভাবে ওনার এলাকা থেকে এরকম মিডিয়াতে আসছে, উনি না চাইলে তা এনসিপি নেতারা এটা এখন আপনি ফিরতেই পারতেন না। একটু বিতর্ক করতে পারেন, কিন্তু আমি ব্যাপারটা কিভাবে ডিলিংসটা করলাম, আমি কি না, আমাদের সাধারণ মানুষের সংকটটা কোন জায়গায় আছে এই জায়গাটা আমি বলি। জি জি, সালাউদ্দিন সাহেবের ব্যাপারে যে কথাটা বলেছেন সে কথাটা ঠিক হয়নি, অশালীন হয়েছে। কিন্তু আবার এর পরবর্তী যে রিয়াকশন হলো সেটা হলো না, তাহলে এখন আমরা সাধারণ মানুষে পড়ছি বিপদে। সাধারণ মানুষকে উদ্ধার করার জন্য তো রাজনৈতিক দল। জি, আপনি উস্কায় দিলেন, আপনি ইট মারলেন, বা এটা বাংলাদেশ, এখন যদি ওই দিকে যাইতে হয় সেটা ভিন্ন কথা। আপনি যদি উস্কানিমূলক বক্তব্য দেন, আপনি একটা পদযাত্রায় গেলেন, একটা সমাবেশে গেলেন, আপনি তো কথাটা অন্যভাবে বলতে পারতেন। সমালোচনার তো ভাষা আছে। আপনার সমালোচনা ওই এলাকার সালাউদ্দিন সাহেব নিজের এলাকায় কিভাবে উনি পলিটিক্সটা করেন, কতটুকু অভিযোগ আছে, এইটা বলারও কিন্তু একটা মাত্রা থাকে। আপনি কতজনকে কন্ট্রোল করতে পারবেন। তারপরও সালাউদ্দিন সাহেব যতটুকু পারছে তার এলাকার সাথে কথা বলছেন, এবং এটা নিয়ে উনি ব্যস্ত ছিলেন। উনি কিন্তু বলছেন স্পষ্টভাবে যে তারা যেন সহি সালামতে তার এলাকাটা বেরিয়ে আসতে পারে। আমরাই যে এত কিছু হলো, আমরা তো কোনোদিন রিয়াকশন এবং ফার্স্ট অ্যাটাকের সূত্র মানে বাস্তবতা বিএনপির নাই ভাই, এটা আমরা বুক ফুলে বলতে পারি যে প্রথম অ্যাটাক করব, এটা আমরা কখনো করি না। আমরা অ্যাটাকটা হওয়ার পরে একটা কাউন্টার দেওয়ার চেষ্টা করি। এখন যে জায়গাটা হয়েছে, আপনি আমাকে খেপানোর চেষ্টা করবেন, একটা উদ্দেশ্য, একটা মোটুবোধয় আমার এখানে মনে হয় একটা কাজ করতেছে ক্রমাগত, এবং এটা ধারাবাহিকভাবে। এই কারণে আমি শব্দটা বলছি যে আলট্রা ফেসিস্টদের উত্থান হয় কিনা এই দেশে, এটা নিয়ে আমি শঙ্কিত। ডক্টর আতিক মুজাহিদ, সমালোচনা হোক, সুস্থ সমালোচনা হোক, আলোচনা হোক, কোনো সংকট নেই। আমরা আপনাদের দলের বিষয়ে একটু যেতে চাই। অবশ্যই জুলাই পদযাত্রা জাতীয় নাগরিক পার্টি বেশ সাড়া পাচ্ছে, এবং মিডিয়াগুলো সেভাবেও কথা বলছে, এবং অনেকের কাছে সেটা অভাবনীয় মনে হয়েছে। অনেক বিশ্লেষক বলছেন এই পদযাত্রার মাধ্যমে তরুণদের এই দলটি তাদের পায়ের নিচে মাটি তৈরি করতে পারছে। আবার আরেকটা অভিযোগ বিএনপির পক্ষ থেকে বলা হয় যে আপনাদের এই পথসভাগুলো অনেক সময় জনসমাবেশে পরিণত হচ্ছে। সেখানে কারা যাচ্ছে? সেখানে যাচ্ছে জামাত ইসলাম, সেখানে যাচ্ছে অন্যান্য ইসলামিক দলগুলো লোক পাঠাচ্ছে, এই ধরনের অভিযোগ রয়েছে। গোটা বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? ভাইয়ের একটু বলি ভাই, আমাদেরকে যেভাবে বললেন ডেফিনেটলি আমরাও সংশোধন হওয়া উচিত। পাশাপাশি কিছু কথা আপনাদেরও সিনিয়র নেতারাও বলে যেটা অনাকাঙ্ক্ষিত। বিশেষ করে আব্বাস সাহেব বলেন চিলড্রেন পার্টির নেতার লাফালাফি করা যাবে না। আরও অনেকে বলছে ডারবি নাসির, তারপরে বলে যে নগদ নাহিদ, এইগুলো শব্দগুলো কিন্তু যায় না। এই শব্দগুলো একটা মানুষের সামনে কিন্তু খুবই অনাকাঙ্ক্ষিত, এবং এটা আমরা প্র্যাকটিস করা উচিত না। আপনি আপনার দলের মাধ্যমে এটা পৌঁছাবেন যে আমরা এই টাইপের সহনশীল রাজনীতি যেন আমরা না যাই আর কি, যেটা মানুষকে ট্যাগিং করা, পার্সোনালি এটা পার্সোনাল ক্যারেক্টার অ্যাসাসিনেশন যেটা বলে আর কি। এবং সালাউদ্দিন সাহেবের ব্যাপারেও তো অনেক আমরা কথা শুনি যে উনি, আমরা একটা ভিডিও দেখতেছিলাম যে সিনিয়র লিডারদেরকে উনি কথা বলতেই দিচ্ছেন না, মঈন খান, এরকমও তো আচরণ অনেকের ভিতর আছে। এবং আমার গয়েশ্বর সাহেব তো গতকাল বললো কুসংস্কার দরকার নেই, এগুলো সংস্কার কি, যদি কুসংস্কার, তো এগুলো শব্দগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস। যে যেটা বলছিলাম আপনাদের একজন সাবেক এমপি পাপিয়া, উনি বলছিলেন যে প্রবাসীদেরকে কিসের দরকার, তো কিসের এটা নিয়ে পার্টির মধ্যে বিতর্ক। এগুলা আমার মনে হয় একটু আরো খেলা রাখা, পার্টি পছন্দ করে নাই, পার্টির পছন্দ নেয় নাই বিষয়টা খেয়াল করা উচিত। আমরা যেহেতু সবাই মিলে ঐক্যমত জায়গায় যাচ্ছি, দেশটার জন্য এই সুযোগে পুনর্গঠন হয়। এরপরে আসি ভাই যেটা বলছেন, এই আমাদের এই যে সারা জাগানো নিয়ে যে আমাদের পদযাত্রা, দেখেন খুবই অল্প সময়ের মধ্যে আমরা এই জিনিসটা সিদ্ধান্ত নিয়েছি, এবং আমরা এখন পর্যন্ত যে পরিমাণ সাড়া পেয়েছি। জামাত ইসলাম কেন, কালকে লাস্ট প্রোগ্রামটা, কালকে তো সব লোক জামাত ইসলামের, ঢাকায় যদি আসে, কক্সবাজারের মতো লোক, সব জায়গায় এগুলিকে জামাত ইসলামের লোক, কীভাবে জামাত ইসলামের লোক কেন আমাদেরকে পার্টিতে দিবে? এবং আমাদের সাথে স্পষ্ট জামাতের সাথে অনেক জায়গায় ক্লাসিক মানসিকভাবে দূরত্ব আছে। তাদের লোকগুলো আমাদেরকে চলে আসলে তো আমার পার্টিতে চলে আসে, আমার পার্টি হয়ে যাবে। তো এই ধরনের মানসিকতা প্রক্সি টাইপের বা জামাত বেসড বিগিনিং থেকে আমার মনে আছে, এখানে হেলাল ভাইয়ের সাথে যখন বিতর্ক হলে তোমরা জামাত সব সমর্থিত, মানে জামাত এখান থেকে আসলো কেমনে?
আমাদের এখানে হিন্দুগুলোও জামাত হয়ে গেছে, বামপন্থী থেকে যারা আসে তারাও জামাত হয়ে গেছে মনে হয়। বিষয়টা এরকম, বিষয়টা হচ্ছে মানুষ নতুনত্ব চায়, নতুনদের অভ্যর্থনের শক্তিকে দেখতে চায়, তারা আসলে কি কি করতে চায়, কি বার্তা দিতে চায় বাংলাদেশের মানুষকে। এবং তরুণ সমাজ তো আমি তো যতগুলো অ্যাটেন্ড করেছি এত পরিমাণ উচ্ছ্বাসিত, মানে আমাদের কাছে তরুণ বৃদ্ধ, আমরা কালকেও বিভিন্ন প্রোগ্রামে গেলে মানুষজন আসে শুধু হ্যান্ডশেক করার জন্য, আপনাকে দেখেছি ভাই একটু হ্যান্ডশেক করি, আপনারা এই কাজ করেছেন, কারণ শেখ হাসিনা যাবে এটা কেউ বিশ্বাস করে নাই। এই অভ্যুত্থানের নায়কদেরকে মানুষ অবশ্যই তারা মানে মন থেকে ভালোবাসে। রাজনীতি অ্যাপার্ট ফ্রম পলিটিক্স, আপনার পলিটিক্স বিভিন্ন হতেই পারে, তো সে জায়গা থেকে আমরা কি বার্তা দিতে চাই, কি রাষ্ট্র গঠন করতে চাই, সেগুলো শোনার জন্য মানুষ আমাদের আসতেছে। এবং আমরা তো খুবই অল্প খরচে আমরা করতেছি, একদমই ট্রাকের উপর দাঁড়িয়ে ইনস্ট্যান্ট সমাবেশগুলো করে করে চলে আসতেছি। আমাদের নেতারা এই যে 100 জন বহরে আছে, যারা কি যে কষ্ট, আমরা ফ্লোরে ঘুমাইছি। অনেকে কোশ্চেন করে আপনাদের বলেন যে সরকারি সহযোগিতা, একটা জায়গায় দেখেন তো যে আমরা সরকারি ইউজ করছি। প্রোটেকশনের কথা বলছেন, কোন জায়গায় প্রোটেকশন দিয়েছে? প্রোটেকশন যেটা দিয়েছে সেটা আমরা শুধুমাত্র গোপালগঞ্জে দিয়েছে, আমাদের তো আগে আক্রান্ত করছে এবং বন্দুক নিয়ে গুলি করতেছিল। আপনি খেয়াল করছেন কিনা আমি জানি না। আরেকটা আমরা পলিসি নিয়েছি, সত্যি কথা বলে দিই আপনাদের কাছে, যা মিডিয়াতে আমরা কিন্তু যে কোনো এলাকায় গেলে সবার আগে বিএনপি সভাপতি এবং সেক্রেটারিকে ফোন দিয়ে সম্মাননা স্বরূপ বলি আপনার এলাকায় আসতেছি। আমরা জামাতের আমিদেরকে বলি, চরমনাই সবাইকে, আমরা দলকে সৌজন্যবোধ সহকারে, এটা আমাদের একটা পলিসিগতভাবে যে আমরা যে এলাকায় যাব সেই এলাকার নেতাদের সাথে আমরা কমিউনিকেশন করবো, যেন আমরা একটা সুস্থ ধারা রাজনীতি, আমরা আমাদের কথাগুলো বলে যাই। এবং এইটাই করেছি। আমার এলাকাটা আমি বলি একদম ডিরেক্টলি, যেহেতু আমি সব জায়গায়, আমি বিএনপি সভাপতি মোস্তফা ফোন দিচ্ছি, ভাই আমরা তো নেতারা আসতে, জাতীয় নেতারা আসতেছে, আমরা আসতেছি, আপনার সুযোগ থাকলে আসেন। কার্টিসিটা, এই যে সৌজন্যতা রাজনীতি আমরা এটা করতে চাই, কিন্তু এইভাবে আর্টিফিশিয়ালি চাপানো কেন? এই ধরনের আমাদের নিজেদের যে যোগ্যতা আছে ছাত্রদের, সেটাকে কেন ডেমোলিশ করা হচ্ছে? আমার আকাঙ্ক্ষা হলো যে বাংলাদেশের ইতিহাসে মানে ভাসানির পরে এটা একটা বড় পদযাত্রা, 30 দিন ব্যাপী পদযাত্রা হয়েছে বলে আমার মনে হয় না, সারা দেশব্যাপী একটানা চলতেছে এই তরুণদের। আশা করি এই তরুণরা এই সারা দেশের মানুষের সাথে মিশে চা খেয়ে, আমাদের এটা শেষ হবে কবে? এটা তো একদমই 3 তারিখের আগে শেষ হবে, 31শে জুলাই পর্যন্ত টোটাল বাংলাদেশ পুরো ফুল সবগুলা জেলা মোটামুটি তো অলরেডি হয়ে গেছে, অনেকগুলো শেষ হয়ে গেছে। আশা করি আমরা 3 তারিখে মহাসম্মেলন করবো একটা, সব দেশে ঘুরে এসে, এবং আমরা এটা দিয়ে একটা বার্তা দিতে চাই যে বাংলাদেশে আমরা কি রকম চাই, এবং সাধারণ মানুষের কথাগুলো আমরা কিন্তু শুনতেছি। আমরা আগে বলতো যে আমরা একটা ঢাকা কেন্দ্রিক দল, সেটা এখন মনে হচ্ছে যে আমরা মানুষের কেন্দ্রিক। আলহামদুলিল্লাহ, আমরা খুবই সাড়া পাচ্ছি এবং তরুণরা বিশ্বাস করি তরুণরা একটা আমানত জাতির কাছে নিতে চায়। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি, রয়েছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা এজমল হোসেন পাইলট। আমরা একটা অন্য প্রসঙ্গে যাই। সেটি হলো, আপনি নিশ্চয়ই একটি খবর দেখেছেন যে আওয়ামী লীগের 15 বছরের আর্থিক অনিয়ম তদন্ত করছে দুদক। একই সঙ্গে আরেকটি খবর রয়েছে, গার্ডিয়ানের একটি প্রতিবেদন রয়েছে, ব্রিটেনের অত্যন্ত প্রেস্টিজিয়াস ডেইলি পত্রিকা। সেখানে বলা হচ্ছে যে ঢাকায় তদন্ত চললেও যুক্তরাজ্যে সম্পদ লেনদেন করছে হাসিনার ঘনিষ্ঠরা। আপনি জানেন সেখানে তারা অনেক সম্পদ করেছে, এবং একজন এমপি এবং মন্ত্রী যিনি ছিলেন 2000 কোটি টাকার কাছাকাছি, এবং তার কয়শো ফ্ল্যাট রয়েছে, বাড়ি রয়েছে, হিসাব নেই। সব মিলিয়ে সম্ভবত দুবাই সব মিলিয়ে সেটার সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় 630টা। এটা বিশাল একটা ব্যাপার, এবং লন্ডন এটা বড়। এবং আপনি এটাও নিশ্চয়ই দেখেছেন যে ইংল্যান্ডের মূল ধারার সমস্ত পত্রিকাগুলো এ ব্যাপারে ধারাবাহিক প্রচুর রিপোর্ট করেছে, এবং সরকার সেখানে নজর হয়েছে, এবং সালমান এফ রহমানের বাতিজা এবং তার ছেলের ফ্ল্যাট জব্দ করা হয়েছে। এই ফাঁকে আর একটা কাজ হচ্ছে, সেটা হলো এরা কিন্তু লেনদেন করে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এর মধ্যে কিন্তু মেসেজ রয়েছে, সেই মেসেজটা হলো যে আসলে তারাও এক ধরনের সংকটে পড়েছে সম্পদ করার পরেও। আমরা এই খবরগুলো, যে প্রশ্নটা উঠেছে, এই খবরগুলো বারবার সামনে আনা উচিত, কিন্তু আমরা দেখছি মূলধারা মিডিয়া এই খবরগুলো অনুবাদ করে ছাপে সাধারণত, তারা নিজেরা কোনো খোঁজ নেয় না। এটা একটা সংকট তৈরি হয়েছে, এবং রাজনৈতিক দলগুলো কিন্তু তারা নিজেরা যে সমালোচনা আমরা করলাম এতক্ষণ, তারা নিজেরা পরস্পরের প্রতি শত্রু বাবাপন্ন এমন সব কথাবার্তা বলছে। এই ফেসিস্টদের যে কুকীর্তি, সেগুলো পিছনে পড়ে যাচ্ছে। কি বলবেন? এই দেশে আসলে মিডিয়ার মালিক কারা? জি, মিডিয়াগুলা কারা তৈরি করে? কোন কর্পোরেট হাউসগুলা কর্পোরেটের মালিক?
এবং তাদের অতীতের ভূমিকা কি? অতীতে তাদের ভূমিকা কি। এবং আপনি শেখ হাসিনার আমলে যে বিষয়গুলা আমরা শুনতাম, অনুসন্ধানী সাংবাদিকতা, ভেরি মাচ ইন্টারেস্টিং একটা শব্দ কিন্তু। তো আল জাজিরা যখন রিপোর্ট হইল, এই রিপোর্ট হওয়ার পরে প্রাইম মিনিস্টার্স ম্যান, এখানে কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে খুব একটা, আমি 71 টিভিতে, দুর্ভাগ্য হোক সৌভাগ্যক্রমে হোক, এটা আমি দেখেছিলাম। এবং ওনারা এখন বোধহয় জেলখানায় আছেন, কারাগারে বন্দী, খেয়াল আছে বোধহয়। আজকে হাসিনা পরবর্তী সময়, হাসিনা উত্তর সময়ে এইগুলার কি খুব পরিবর্তন হয়েছে? মালিকানা পরিবর্তন হয়েছে, প্রকাশক পরিবর্তন হয়েছে। যারা সাংবাদিক ছিলেন তখন ওইসব চ্যানেলগুলাতে বা ওইসব হাউসগুলাতে, তা কি পরিবর্তন হয়েছে? তাহলে আমি কাকে দিয়ে আমি আশা করব? কিন্তু এখানে একটা অভিযোগও তো রয়েছে, অনেকগুলো মিডিয়া হাউস আপনাদের দলের লোকেরা নিয়ন্ত্রণ নিয়েছে। এটা অভিযোগ। টেলিভিশন চ্যানেল, জামাত, বিএনপি একসাথে দায়িত্ব নিয়েছে, কিন্তু চেঞ্জ হয় নাই। চেঞ্জ, এই যে জাস্ট যে চেঞ্জটার কথা বলছেন, এই চেঞ্জ দিয়ে কিন্তু আপনি পারবেন না, আপনার সেটআপ পরিবর্তন করতে হবে। একটা ফেসিস্ট যখন চলে তারা যায়, না পারেন সেই পুরনো বয়ানে যদি ওই মিডিয়া প্রচার করে, এটা জাতির জন্য অমঙ্গলজনক, রাষ্ট্রের জন্য অমঙ্গলজনক। আমাকে যদি প্রপার জায়গায় বসানো হয় এবং আতিক সাহেব যদি ওনার প্রপার কাজটা জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে না করেন, তাহলে তো এটা দুঃখজনক, কষ্টকর। এই পরিবর্তন যে আজকে এখানে আসছে, আজকে যে পরিমাণ আপনি যেটা বললেন, একটা এমপি বা মন্ত্রীর 630টা বাড়ি থাকতে পারে দেশের বাইরে, 2000 কোটি টাকা জব্দ হইতে পারে। এই দায় কিন্তু সকলকে বহন করতে হবে। যেই হাসিনা হয়ে উঠতে চাইবে এই দেশে, তারই হাসিনার পরিণতি ভয়ঙ্করভাবে হবে এবং আরো বেশি ভয়ঙ্করভাবে হবে। সামগ্রিকভাবে সমস্ত অংশীজন যারা, শুধু নট অনলি বিএনপি বাট অলসো অল দ্য পার্টিজ, একসঙ্গে হয়ে এটাকে প্রতিহত করতে হবে। যদি এটা আপনার না করতে পারি, তাহলে 24 তো বাই 24 থাকবে না। এই জুলাই স্পিরিট কিন্তু থাকবে না, আমরা ধারণ করতে পারবো না। জুলাই স্পিরিট থেকে কিন্তু আমরা সরে যাচ্ছি, এবং শুধুমাত্র কথার কারণে এখানে পলিটিক্যালি কোনো লাভ হচ্ছে না। ওনাদের একটা, যেটা আমি যেটা সাপোর্ট করি, যেটা ঢাকার বাইরে যে ওনারা যাচ্ছেন, দ্যাট ইজ দ্য পলিটিক্স। কিন্তু ঢাকার বাইরে গিয়ে ওনারা যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, ইটস নট দ্য পলিটিক্স। একটা নতুন পার্টি হিসাবে এবং এদেশের মানুষের, সকল শ্রেণী পেশার মানুষের ওনাদের প্রতি যে আগ্রহটা, এই আগ্রহটা কিন্তু ধরে রাখতে হবে। 71 পূর্ব শেখ মুজিব এবং 71 পরবর্তী শেখ মুজিব এক না। সেম এজ যদি এটা হয় দেশে, যে 5 আগস্ট পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ মানুষের যে হৃদয়ে যে জায়গা করে নিয়েছিল, মানুষের আবেগের জায়গা থেকে তাদের ডাকে সাড়া দিয়ে দলমত নির্বিশেষে যারা রাস্তায় এসেছিল, জীবনের মায়া ভুলে সন্তানকে নিয়ে এসেছে, সন্তান বাবাকে নিয়ে এসেছে, এটা অভূতপূর্ব এক বিপ্লব ছিল। আমরা যারা রাস্তায় ছিলাম, আমাদের শরীরের লোম দাঁড়ায় যায়। এখন 5 তারিখ পরবর্তীতে যদি আপনি ওই দিকে শেখ মুজিব হওয়ার চেষ্টা করেন, বাকশাল তৈরি করার চেষ্টা করেন, বাকশালের মতো কথা বলেন, আমার বাবার, ওদের তো বাপ ছিল, তাদের তো বাপও নাই। কিন্তু যদি ওইভাবে অ্যাটাকিং, আপনি কোনো পার্টির সাথে ঐক্যমত্যে যাওয়ার আগে একটা অ্যাটাকিং ভঙ্গিতে আপনি কথা বলেন, বিনষ্ট হবে, ঐক্য থাকবে না। আজকে আপনি দেখেন জামাত ইসলাম দাওয়াত দেয় না একটা পার্টিকে, আরেকটা পার্টি ইসলামিক ওই পার্টিকে দাওয়াত দেয় নাই। তারা কি মনে করে আসলে ঐক্যটা কোথায়? তাহলে সৌজন্যতার খাতিরেও কিন্তু আমি আপনার দাওয়াতে যাব কি যাব না, ইটস নট দ্য ম্যাটার। ম্যাটার ইজ দ্যাট আমি একসঙ্গে একটা আন্দোলনে, একটা অভ্যুত্থানের অংশীজন ছিলাম, আপনি আমাকে ইনভাইট করবেন, আমি এটা একমত, হোপ করি, বিশ্বাস করি। কিন্তু আপনি বাইপাস করে গেলেন কেন? ঐক্যের জায়গা কোথায়? এই জায়গাগুলো কিন্তু আজকে আতিক সাহেবদেরও ভাবতে হবে। আমরা তাদেরও কিন্তু প্রথম যেদিন ওই এনসিপি ঘোষণা করা হয় দল হিসাবে, সেদিন কিন্তু আমাদের পার্টি আপনারা দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, আমরা কিন্তু আপনাদের ইনভাইট আমরা রিসিভ করছি এবং আমরা আন্তরিকতার সহিত আপনাদের এখানে আমরা একাধিক নেতা এবং আমাদের মোটামুটি ভালো লেভেলের নেতাই কিন্তু এখানে চেয়ারম্যান সাহেব পাঠাইছে। এই জায়গাগুলো কিন্তু ভাই ভাবতে হবে। যে নতুন বন্দোবস্তের কথা আমরা বলি, নতুন বন্দোবস্ত কোথায়? জাসদও কিন্তু বলতো, আপনার কিন্তু খেয়াল আছে, এ সমাজ ভাঙতে হবে, করতে হবে নতুন করে, পারছে? পারে নাই কিন্তু না। এখন যাই হোক, কিন্তু নতুনের কথা কিন্তু তারা বলতো, বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলতো, কিন্তু জনগণকে কিন্তু তারা এটা খাওয়াইতে পারে নাই, জনগণকে বুঝাইতে পারে নাই। আমি গাল ভরা বুলি দিলাম, কার্যক্ষেত্রে কিছু করলাম না, এটা কিন্তু হবে না। এই কারণে আপনার ঐক্যটাকে ধরে রাখতে গেলে সবারই সহনশীল হতে হবে।
ডক্টর আতিক, জুলাই মাস চলছে, 1 বছর হয়ে গেল। আওয়ামী লীগের যে সমস্ত কুকীর্তি, গণহত্যাকারী, লুটপাটকারী, চোরতন্ত্র যারা প্রতিষ্ঠা করেছিল, এই খবরগুলো কিন্তু এখন আপনাদের মুখে খুব কম। এবং যেটা অ্যাজমোলেশন পাইলট বলছিলেন, মিডিয়া এই জিনিসগুলো হাইলাইট করা হচ্ছে না। এখন বারবার এই কথাগুলো মনে করিয়ে দেওয়া দরকার জাতিকে, যে অতীতে আপনারা কেমন ছিলেন। সেটি রাজনৈতিক দলগুলো খুব সাকসেসফুলি করতে পারছে মনে হয়। আপনি কি বলবেন? আপনার সাথে একমত। আমার কাছে মনে হয় পুরো বিগিনিং থেকে আমি যেটা করি সেটা হলো যে অ্যান্টি ফ্যাসিস্ট গ্রুপ একসাথে রেখে দিয়ে আমি বলি আমরা আমাদের সমালোচনা করবো, কিন্তু বড় সমস্যা আছে এইটা আমাদের কালপিট যে রাষ্ট্রকে নষ্ট করে গিয়েছে। এবং আমার মনে হয় প্রতিটা জেলায় যদি এইভাবে লিস্টেড করা হয়তো এবং ইনভেস্টিগেটিভ জার্নালিজম দরকার নাই, দুদককে অ্যাকশন করে দিয়ে দেখেন কত হাজার কোটি টাকা বিভিন্ন জায়গায় মেরেছে। এক্স্যাক্টলি আমরা দেখেছি যে আমাদের পদ্মা ব্রিজে শুধুমাত্র কত কোটি টাকা বেড়েছে। এবং দেখলাম ফজল কবির সাহেব উনি শুধুমাত্র 3টা প্রজেক্ট রিভিউ করে 45,000 কোটি টাকা সেভ করছে। কেন ইমাজিন একটা রাষ্ট্রের 45,000 কোটি একটা যদি মন্ত্রণালয় সেভ করতে পারে, তাহলে কতগুলো যারা 3টা মন্ত্রণালয়। সো তাহলে এরকম যদি সব মন্ত্রণালয় রিভিউ করা দরকার ছিল, যেটা বললেন আর কি। পাশাপাশি আমরা সবার উচিত ছিল, আমি কিন্তু এবার গিয়েছিলাম, আমাদের প্রেস ক্লাব আমাকে ডেকেছিল এনটিভির জন্মদিনে। আমি বললাম যে আপনারা এত ইনভেস্টিগেশন রিপোর্ট করেন, এই যে আওয়ামী লীগের পতনের পর আমার জেলায় কত টাকা নষ্ট হয়েছে, মেরে দিছে, একটা রিপোর্ট আমার চোখে বললো না কেন ভাই? কারণ ওই লোকগুলো স্টিল সেম লোক, আমি জানি তারা তো রিয়াকশন দেখাচ্ছে, কারণ হচ্ছে ওই লোকগুলো প্রেস ক্লাবের সভাপতি ছিল, এখনও সেক্রেটারি তারাই আছে মোটামুটি দেখা গেছে। কেমন তারা কিন্তু বলছে না আমরা তো করেছি অনেক করেছি। আমি কই করেছি না, আমি একটা জেলার কথাই বলতেছি। তাহলে আমি যখন শুনি যে অমুক লোক আওয়ামী লীগের ডোনার, তার 350 কোটি টাকা আছে, একটা মানে 350 কোটি টাকা ইনকাম করে, আমার বাপ তো আজীবন চাকরি করে কোনো আমার পেটের ভাত জোগাতে পারে নাই, তাহলে 350 কোটি টাকা তার ওজন কত? আমি শুনছি যে 1 কোটি টাকার ওজন নাকি 16 কেজি, তাহলে 350 কোটি টাকার ওজন কত হয় ভাই? তো এরকম তো 1000 কোটি টাকা তো শুনলাম। তো এইরকম এইগুলা কুকীর্তি হওয়ার দরকার ছিল। এবং জুলাই মাস ধরে সবগুলা দলের উচিত ছিল এই ভিডিও প্রেজেন্টেশন করে করে পুরো গ্রামে গঞ্জে মানুষকে দেখানো দরকার যে আমরা কি আওয়ামী লীগ কি জিনিস আর আমরা কি নিয়ে মারামারি করতেছি। ও একটা বলছে আমি একটা বলছি, আমাদের মাঝে ভাই কি ডিস্টেন্স আছে বলেন তো? সংস্কার নিয়ে আমি বসে দেখছি কি ডিস্টেন্স আছে? 5% এর বেশি কোনো ডিস্টেন্সই নাই। তাহলে 5% নিয়ে কেন মারামারি করতেছেন? এই জন্য আমাদের শত্রুতা নাম্বার 1 এক্সটার্নালি ইন্ডিয়া। এটা যদি না বোঝে তাহলে রাজনীতি করার দরকার নেই। অ্যান্ড ইন্ডিয়া যদি কি করতে চাবে, সবার আগে চাবে যে ইউনিটিটা ভাঙুক। এবং আপনাকে থিওরিটিক্যালি বলে যাচ্ছি, পৃথিবীর যত সভ্যতা বিল্ড আপ হয়েছে এর ফার্স্ট থিওরি হচ্ছে আসাবিয়া ইবনে খালদুনের কোহেশন বা একত্রিত চলার মানসিকতা। এটা ন্যাশন হিসেবে আপনাকে বড় করবে। এক্স্যাক্টলি যেভাবে সোশ্যোলজি বলে ইবনে যে হোয়াট এভার ইট ইজ, এটাকে বলে ইউনিটি থিওরি। তাহলে আসাবিয়া যখন আমাদের ভিতরে আসবে এরপরে ডিবেট হবে। 2 নম্বর শর্ত হলো আমাদের জাস্টিসের দিকে সবাই খেয়াল রাখতে হবে, যে আমরা যেন, যেটা আপনি বলছেন, যেন কেউ ফেসিবাদ না হয়ে যেতে পারে, কেউ যেন অন্যায়কারী না হয়, কেউ যেন জুলুমবাজ না হতে পারে। সেকেন্ড হচ্ছে জাস্টিসের পক্ষে কথা বলা, আমার দলের বিরুদ্ধে যাক, আমার ব্যক্তির বিরুদ্ধে যাক, রাষ্ট্রের বিরুদ্ধে যাক, তাহলে আমার কি হবে, এই জিনিসটা হবে। তো সে জায়গা থেকে আমার কাছে মনে হয় এইটাকে প্রচুর পরিমাণে হাইলাইট করা দরকার। মাহমুদুর রহমানের সাথে প্রথম যখন সাক্ষাৎ হয়, আমি বুঝতেছি না তোমরা নিজেরাই কামড়াকামড়ি করতেছো। সবার আগে প্রতিদিন তো সকাল বিকাল শুধুমাত্র বলা শুরু করতো যে শেখ হাসিনার কারণে দেশের আজকে এই অবস্থা, শেখ হাসিনার কারণে আমাদের কি অবস্থা, আমাদের পুলিশের অবস্থা খারাপ। যে সেক্টরে খারাপ অবস্থাটা কার কারণে? কমপ্লিটলি শেখ হাসিনার শাসন এবং স্বৈরাচার শাসনের কারণে। এইটা না বললে আমরা দই দিচ্ছি এই সরকার ব্যর্থ। এই যে আমি দেখলাম আপনার হত্যা হইলো কোন জায়গায়, আমাদের চকবাজারে, দায়ভার সরকারের, আমরা বলবো বিএনপি। এটা কি? এই দায়ভার পুরো এই কালচারটা নষ্ট করে দিয়েছে, মানুষ হত্যা রাজনীতি শুরু করে দিয়েছে শেখ হাসিনা, মানুষের ভিতর মানুষত্ববোধ নষ্ট করে দিয়েছে শেখ হাসিনা, আমাদের পুলিশের কলাপস করে দিয়েছে শেখ হাসিনা, আর্মিকে সব জায়গাকে মিস ইউজ করছে। তার মানে আমাদের পুতিন মাউথ ধরে শুরু করা দরকার ছিল যে শেখ হাসিনার কারণে আজকে দেশের আমাদের এই অবস্থা। ডক্টর আতিক মুজাহিদ এবং অ্যাজমোলেশন পাইলট, আপনারা দুজন দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।